আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনাম। ফেব্রুয়ারির মধ্যে ৩ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে জানালেন স্বাস্থ্য সচিব। দেশে করোনায় আরও ৩১ মৃত্যু, নতুন শনাক্ত ২,২৯৩ জন। যাবজ্জীবন অর্থ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড, উল্লেখ না থাকলে সাজা ৩০ বছর, আপিল বিভাগের রায়। এবার ১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা, উপাচার্যদের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করবে পদ্ধতি। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। ফেব্রুয়ারির মধ্যে দেশে ৩ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন মানসম্পন্ন হলে সেটাও বিবেচনা করবে সরকার। করোনা মহামারী থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। এরই মধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন সফলতা পেয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিন স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায় বলে এ নিয়ে আগ্রহ বেশি। ভারতে উৎপাদন হবে অক্সফোর্ডের ভ্যাকসিন, সেখান থেকে ৩ কোটি ডোজ কিনছে বাংলাদেশ। স্বাস্থ্য সচিব জানালেন, ফেব্রুয়ারিতে মিলবে ভ্যাকসিন। ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরো সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো হয়তো বা। কিন্তু এর আগে পর্যন্ত আমাদের বাঁচার, আমাদের সংক্রমণ ঠেকানোর একমাত্র পথ হল মাস্ক পরে রাখা। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গ্লোব বায়োটেকের ভ্যাকসিনের অগ্রগতি দেখতে যান স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্য সচিব বলেন, গ্লোব বায়োটেকের ভ্যাকসিন মানসম্মত হলে বিবেচনা করবে সরকার। আমরা একটা রাইট অফ তৈরি করে সরকারের আরও উচ্চ পর্যায়ে আমরা এটাকে উপস্থাপন করার চেষ্টা করব যে ওনারা এই কাজগুলো করতে চাচ্ছে। আমরা পরবর্তীতে কি স্টেপ নেওয়া হবে সেগুলো আমরা চিন্তা ভাবনা করব। আমরা দেখব যে কতটুকু কিভাবে সরকার পাশে দাঁড়াতে পারে, সরকারের পদক্ষেপগুলো কি হবে। এইটা আমরা অবশ্যই একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব অবিলম্বে। তবে মানের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে জানায় অধিদপ্তর। ব্যানকোভিড থেকে ভ্যাকসিনের নাম বঙ্গোভ্যাক্স করার পরামর্শ দেওয়া হয়। এই নামটা হওয়া উচিত বঙ্গোভ্যাক্স। তাহলে বঙ্গতে বাংলাও হলো, বঙ্গতে বঙ্গবন্ধু হলো, আর ভ্যাক্সতে ভ্যাকসিন হলো। এই নামটা উনি প্রস্তাব করেছেন। যতটুকু সম্ভব আমাদের দ্রুত করার জন্য আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করা দরকার, রেগুলেটর দিক থেকে আমরা এটা করব। সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না। এটি আমরা স্ট্রিক্টলি মেনটেন করব। গত ৮ মার্চ ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে গ্লোব। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাণীদেহে পরীক্ষা শেষ করলেও প্রথম ধাপের ট্রায়ালের অপেক্ষায় প্রতিষ্ঠানটি। আগ্রহ না দেখানোয় আইসিডিডিআরবির সঙ্গে চুক্তি বাতিল করেছে গ্লোব। সোমবার নতুন প্রতিষ্ঠান হিসেবে সিআরও বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে। প্রথম ধাপের পরীক্ষার জন্য বিএমআরসিতে দ্রুত আবেদন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে ১৫,৫০১ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২,২৯৩ জন। শনাক্তের হার ১৪.৭৯। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৬৭,২২৫ জন। নভেম্বর থেকে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বাড়াতে হবে করোনা পরীক্ষার বুথ ও হাসপাতালে আইসিইউর সংখ্যা। দেশে ২ মাস ধরে করোনা সংক্রমণ নিম্নগামী থাকার পর পরিবেশে তাপমাত্রা কমার সাথে সাথে নভেম্বরের শুরু থেকে বাড়ছে নতুন রোগী। নভেম্বরের মাঝামাঝি এসে দৈনিক শনাক্তের সংখ্যা ২,০০০ ছাড়ায়, আর মাসের শেষ দিন শনাক্ত ছাড়ায় ২,৫০০। করোনার নতুন রোগী বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যু। মঙ্গলবার দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ১৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,৬৭৫ জনের।
শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43 আর একদিনে সুস্থ হয়েছেন 2513 জন। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে করোনা পরীক্ষার বুথ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সাথে সংকটাপন্ন রোগীদের প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আইসিইউর সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের। তৃণমূল পর্যায় পর্যন্ত করোনা টেস্টের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, র্যাপিড টেস্টের ব্যবস্থা করতে হবে। আমরা লক্ষ্য করেছি হাসপাতালের বিশেষ করে আইসিইউ সহ ক্রিটিক্যাল ম্যানেজমেন্টের জায়গাটি এখনো পূর্ণ প্রস্তুতি নয়, সেক্ষেত্রে প্রস্তুতিকে পরিপূর্ণ করতে হবে। মোট কথা, করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় সবগুলো উপায়কে ব্যবহার করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই ঘরের বাইরে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা এবং সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করার উপর জোর দিয়েছেন তারা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানী জুড়ে অভিযানের 15তম দিনে 105 জনকে 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নগরবাসীর মাঝে করোনা সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে ঢাকা জেলা প্রশাসন 10টি স্থানে অভিযান পরিচালনা করে। নগরবাসীর মাস্ক না পরার প্রবণতা বন্ধে প্রয়োজনে কঠোরভাবে আইন প্রয়োগ হবে জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি আমি পড়তে আমার নিঃশ্বাসটা একটু হয়ে গেছে, তারপর আমি মাত্র খুলছি একটু রিফ্রেশ করার জন্য নিজেকে। মাস্ক তো পরি না এরকমের না, এই যে হয়তো দেখা গেছে ঢিল হয়ে গেলে একটু নিচে নেমে যায়। 2 সেকেন্ড হয়েছে, খালি মোবাইলে কথা বুঝতেছে না, এই জন্য টান দিছি। মাস্কটা কিন্তু পরাই ছিল, ফুলে ওনার সাথে কথা বলতে পারছি। বিচিত্র সব অজুহাত মাস্ক না পরার। করোনার ঝুঁকি সৃষ্টি করে রাস্তায় বের হয় এদের অনেকেই পড়েছেন জরিমানার মুখে। কারো কারো মধ্যে সচেতনতার ঘাটতি প্রকট। করোনা রোধে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তাই বোঝেন না অনেকে। আমি যতদূর জানি, আমি একটু জানি এটা এত যেহেতু বাতাসে উড়ে না, মাস্কটা পরা অত জরুরি না। যেটা আসলে ওটা মনে করে পড়ে গেছে, বুঝছেন, নষ্ট হয়ে গেছে তো কিনে নিব। মাস্ক লইয়া বাইরেই না হঠাৎ মনে নাই, বুঝেন না। এমন পরিস্থিতিতে নগরবাসীর মাস্ক ব্যবহার নিশ্চিতে 15তম দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। অভিযান চলাকালে গুলিস্তানে অনেককেই দেখা গেছে মাস্ক না পরে ঘোরাফেরা করতে। তাদের সচেতন করতে ক্ষেত্র বিশেষে সতর্ক বা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। যেহেতু মন্ত্রী পরিষদ সচিব স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রয়োজনীয় জরিমানা আরও বাড়াতে হবে, জেল দিতে হবে, আমরা সেই নির্দেশনা মোতাবেকই আমাদের কার্যক্রম শুরু করব। জরিমানার পরেও যদি তারা কথা না শুনে আমরা সেক্ষেত্রে আমরা জেল দিতে বাধ্য হব। রাজধানীর লালবাগেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে অনেকের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে জানালো প্রশাসন। কিছু মানুষকে জরিমানা করা হচ্ছে যাদের সামর্থ্য থাকার পরেও শুধুমাত্র উদাসীনতার কারণে বা সরকারি আইন উনি মান্য করবেন না এরকম ভেবে যদি উনি মাস্ক পরে না থাকেন সেক্ষেত্রে জরিমানা করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ রোধে মাস্ক পরার বিকল্প নেই জানিয়ে রাজধানীবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা পরীক্ষার বুথ এবং হাসপাতালগুলোতে আইসিইউ বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জনগণের মাস্ক পরা নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেওয়ার জরুরি বলছেন তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার। ডক্টর শহীদুল্লাহ শিকদার, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই প্রতিবেদনটিতে নানা অজুহাত দিয়ে মানুষ মাস্ক পরতে চাচ্ছেন না। এখন কথা হচ্ছে যে আইন প্রয়োগ করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং আরও কঠোর আইনও করা হবে। আপনি কি মনে করেন যে এর মাধ্যমে এটি নিশ্চিত করা যাবে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটি এখন সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন যে আইন প্রয়োগকারী সংস্থাকে মাঠে নামিয়ে দিয়ে সাধারণ মানুষকে মাস্ক পরিধান করার ব্যাপারে উদ্বুদ্ধকরণের বিষয়। তারা যেমনটি জরিমানা করছেন, পাশাপাশি কিন্তু অনেককে বিনামূল্যে মাস্ক সরবরাহ করছেন, এমনকি মাস্ক কিভাবে পরিধান করতে হবে সেই ব্যাপারেও তারা অনেক পরামর্শ দিচ্ছেন। সুতরাং এটিকে আসলে মানুষের পার্টিসিপেশন যতক্ষণ পর্যন্ত বাড়ানো না যাবে স্বতঃস্ফূর্তভাবে, ততক্ষণ পর্যন্ত এটিকে ঠিক কার্যকরী অবস্থায় নেওয়া যাবে না। কাজেই যারা বুঝেন তারা নিজেরা ক্রয় করে
বুঝে মাস্ক ব্যবহার করেন, কখনোই মাস্ক খুলে কোনো কাজ করেন না। আর উপর পক্ষান্তরে দেখা যাচ্ছে কিছু মানুষ মাস্ক ব্যবহার করছেন, তাদেরকে আসলে বোঝাতে হবে গুরুত্ব, এবং আইন কিন্তু প্রয়োগ যদি সঠিকভাবে করেন, পৃথিবীর সব দেশেই আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে সাধারণ মানুষ সেটি পালন করে এবং বাংলাদেশেও সেটি পালন করবে আমি বিশ্বাস করি। কিন্তু পাশাপাশি উদ্বুদ্ধকরণের বিষয়টি, যেটি যেমন বিনামূল্যে মাস্ক সরবরাহ করা, কি করে মাস্ক ব্যবহার করতে হবে, কোন জায়গায় মাস্ক কম ডক্টর দামে শহীদুল্লাহ পাওয়া শিকদার, যায়। একটু আপনার কাছে আমি একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের স্বাস্থ্য বিভাগ বলেন বা সরকারের বিভিন্ন প্রচার যন্ত্রের মাধ্যমে কিন্তু কিছু বিষয়ে খুব সফলভাবে প্রচার চালানো গেছে এবং মানুষ এগুলো গ্রহণ করেছে। যেমন ডায়রিয়া হলে ওর স্যালাইন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে খেতে হয়, এটি স্বাস্থ্য বিভাগের একটি সাফল্য। জনসংখ্যা নিয়ন্ত্রণে তারা সাফল্যের সঙ্গে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তার পাশাপাশি টিকা প্রদানের বিষয়টাও এখন সবাই জানে। তো এগুলো যদি সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, এটি কেন মানুষকে সেভাবে উদ্বুদ্ধ করা যাচ্ছে না? কোথাও কি মানে যোগাযোগের ঘাটতি আছে বলে মনে করেন কিনা আপনি? এটি আসলে শুধু যোগাযোগের ঘাটতি তা নয়, আসলে সারা বিশ্বেই কিন্তু এরকম মাস্ক পরার ক্ষেত্রে মানুষের একটা নেগলিজেন্সি বা শৈথিল্যের বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। ওআরএস কিন্তু একদিনে মানুষের মাঝে পপুলার হয় নাই, দীর্ঘদিন বেশ দশকের পর দশক ওআরএস কে পপুলার করতে হয়েছে, রেডিও টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়েছে, মানুষকে কম পয়সায় সেটি সরবরাহ করতে হয়েছে, তারপরে সেটি পপুলার হয়েছে। আমি বিশ্বাস করি এটি যেহেতু সাডেন ইনসিডেন্স, হঠাৎ করে সারা বিশ্বব্যাপী প্যান্ডেমিক আকারে এই করোনা ভাইরাস দেখা দিয়েছে বলি মানুষ সেটি বুঝতে পারছে না, এবং অনেকে করোনা হওয়ার পরে অনেকে খুব ভালোভাবেই সেরে যাচ্ছেন কোনো হাসপাতালের সার্ভিস না নিয়ে, আবার কেউ জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে কিন্তু জীবন নাশের কিন্তু অনেক ইনসিডেন্টস আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটির গুরুত্বটা বোঝাতে হলে অবশ্যই সেটিকে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সকল মানে খুব ব্যাপক হারে আমি বলবো যেটা একটা ইন্টেন্সিভ একটা অ্যাকশনের মাধ্যমে সেটিকে পপুলারাইজ করতে হবে, অ্যাকশনে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ মাস্ক ব্যবহারের মাধ্যমে আপনি যেভাবে প্রতিরোধ করতে পারবেন সেটি কিন্তু চিকিৎসা ব্যবস্থার পরিধি বৃদ্ধির মাধ্যমেই সেটি কিন্তু সম্ভব নয়। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এখনো আমরা টিকা প্রাপ্তির দ্বার প্রান্তে, আর হয়তো কয়েক মাসের মধ্যেই আমরা টিকাটা পেয়ে যাব, কিন্তু এই যে ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন, সেটি তো একসঙ্গে সব মানুষ পাবে না, পর্যায়ক্রমে পাবে। তো ভ্যাকসিন আসা মানেই কিন্তু সমাধান নয়, এটিও একটা বিষয় আমার মনে হয় মানুষকে জানানো। আর ভ্যাকসিন আসা পর্যন্ত বা যতদিন ভ্যাকসিন গ্রহণ না হচ্ছে, ইভেন ভ্যাকসিন আসলেও মানুষকে কতদিন পর্যন্ত কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেটির একটু যদি বলতেন সবাইকে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি যথার্থ বলেছেন যে ভ্যাকসিন আসা মানেই সমস্যার সমাধান নয়। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর কোনো দেশে একসাথে সব মানুষকে ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব নয়, এবং এটি আসার বিষয় যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু বলছেন যে ৩ কোটি মানুষকে তিনি প্রথমেই বিনামূল্যে সেই ভ্যাকসিন সরবরাহ করবেন। কারণ আপনি ৩ কোটি মানুষকে যদি, যারা ঝুঁকির মধ্যে আছে, যেমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, যারা আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, এবং যারা মাঠে একেবারে সরাসরি কাজ করেন, এক্সপোজার বেশি হচ্ছে, তাদের মাঝে প্রথম যদি আপনি ৩ কোটি ভ্যাকসিন সরবরাহ করতে পারেন তাহলে এটি একটা জেনারেলাইজড ওয়েতে একটা ইমিউনিটি ডেভেলপ করবে কমিউনিটিতে। সেই ইমিউনিটির ফলে ট্রান্সমিশনের রেট কিন্তু কমে যাবে। আজকে যেরকম যে সংক্রমণের হার, সেই হার কিন্তু কমে যাবে। তবু যে কথাটি আপনি বলেছেন যে ভ্যাকসিন আসার আগে এবং ভ্যাকসিন আসার পরেও কার্যকরী ইমিউনিটি বা রোগ প্রতিরোধ সামর্থ্য শরীরে তৈরি না হওয়া পর্যন্ত আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মাস্ক ব্যবহার বলুন, ডিস্টেন্স মেনটেন বলেন, হাত ধোয়ার কথা বলুন, এবং যদি কেউ আক্রান্ত হন তাকে একটু আইসোলেট করে সরিয়ে দেয়া, মানে সব স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলতে হবে। ডক্টর শহীদুল্লাহ শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। করোনা সংক্রমণ রোধে এবার 16 ডিসেম্বর বিজয় দিবসে ঘরোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় এই অনুষ্ঠানের জন্য নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি। মঙ্গলবার একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে বিজয় দিবসের নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো এবং জেলায় জেলায় ভোরে তোপধ্বনির আয়োজন থাকবে, তবে মানতে হবে করোনার স্বাস্থ্যবিধি।
প্রতি বছর বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত সামরিক কুচকাওয়াজে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। এতে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সব সদস্য, বিচারপতি, 3 বাহিনীর সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক ও আমন্ত্রিত বিদেশি অতিথিরা। তবে এবার করোনার সতর্কতায় বাতিল করা হয়েছে এই কুচকাওয়াজ। গেল 19 নভেম্বর আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় নেয়া এই সিদ্ধান্ত পরে অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 16 ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিতে হবে। বিজয় দিবসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভা শেষে একথা জানান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ইনডোর বা ঘরোয়া অনুষ্ঠান যারা করতে চান তারা করতে পারবেন, কিন্তু সেই বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্বেই জানাতে হবে যে কোথায় করছেন, কিভাবে করছেন, কতজনের আয়োজন হবে, মানে কারা কারা সেই অনুষ্ঠানে থাকবেন। বিজয় দিবসের আয়োজনে যাতে কেউ নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সারা দেশে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানগুলিতে যেন নাশকতা না করতে পারে সেই জন্য সারা দেশব্যাপী গোয়েন্দা কার্যক্রম আপনারা শুনেছেন, গোয়েন্দারা তাদের মতামত দিয়েছেন। গোয়েন্দাদের মতামতকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করবেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা সহ দেশের সব জেলায় নিয়ম অনুযায়ী তোপধ্বনি হবে। এছাড়া সরকারি বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাবজ্জীবন কারাদণ্ড অর্থ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে রায় স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত এ কথাটি উল্লেখ না থাকলে অপরাধীকে 30 বছর কারাভোগ করতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এক আসামির রিভিউ আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন। ঢাকার সাভারের জামাল হত্যা মামলায় আসামি আতাউর মৃধা সহ 3 জনকে 2003 সালে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2007 সালে 30 অক্টোবর হাইকোর্ট ওই রায় বহাল রাখে। পরে 2017 সালে আপিল বিভাগ মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আসামি আতাউর মৃধাকে। রায়ে আপিল বিভাগ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে কারাবাস করতে হবে বলে উল্লেখ করে। এ রায়ের পর যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে তৈরি হয় অস্পষ্টতা। ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন আসামি। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদনটি নিষ্পত্তি করেন। রায়ে আদালত বলেন, যাবজ্জীবন কারাদণ্ড বলতে প্রাথমিকভাবে আমৃত্যু কারাবাসকেই বোঝায়। তবে ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর। সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাবাস উল্লেখ না করলে 30 বছর বিবেচনা করতে হবে। রায় ঘোষণার আগে আসামি যতদিন কারাবাস করেছে তার দণ্ড থেকে বাদ যাবে। এই রায়ে যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা দূর হয়েছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। যদি আদালত শুধুমাত্র বলেন যে যাবজ্জীবন, তাহলে তার 30 বছর হবে, কিন্তু যদি ওনারা যদি আদালত তার রায়ে বলেন আমৃত্যু, তাহলে সেক্ষেত্রে আমৃত্যুই হবে। আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, প্রচলিত আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর হলেও আপিল বিভাগ এ রায়ে ক্ষেত্রবিশেষে আমৃত্যু কারাদণ্ড উল্লেখ করেছে। রায়ে সন্তোষ জানালেও এটি মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তিনি। আমৃত্যু সাজাটা মানবাধিকার বিরোধী এবং আমৃত্যু সাজা যদি থাকে একটি লাইফে, সেখানে জেলখানায় আমাদের ওল্ড হোম করতে হবে। রায়ে আদালত আরও বলেছেন, বিচারিক আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে সে রেয়াত সুবিধা পাবে না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 19টি বিশ্ববিদ্যালয়ে এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে 9টি সাধারণ ও 10টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই গুচ্ছের অধীনে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে আলাদা পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে
বেশ কয়েক বছর ধরে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবার 19টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য উপাচার্যদের নিয়ে একটি কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হবে। এই কমিটি উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার যে উদ্যোগটি এই বছরের শুরুতে নেওয়া হয়েছিল তা এখন কার্যকর রয়েছে এবং আমরা এখন সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আগামী শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষাগুলো গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব শর্ত ও চাহিদা অনুযায়ী পত্রিকায় আলাদা বিজ্ঞাপন দেবে। পরে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের একটি স্কোর দেবে কমিটি। এ স্কোরের ভিত্তিতে ভর্তি করা হবে। আমাদের সবকটা ক্যাম্পাস এই একসাথে একদিন কলা, একদিন বাণিজ্য, একদিন বিজ্ঞানের পরীক্ষা হবে। কৃষি বিষয়ক 60টি বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে কাজ শুরু করেছেন ঢাকার 2 মেয়র। উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, দখলদাররা যত প্রভাবশালী হোক খাল উদ্ধার করা হবে। আর বর্ষা মৌসুমের আগেই অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলেনুর তাপস। নগরবাসীর নানা সমস্যার কথা শুনতে জনতার মুখোমুখি উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। করোনার কারণে সরাসরি অনুষ্ঠানের পরিবর্তে সিটি কর্পোরেশনের ফেসবুক পেজের মাধ্যমে যুক্ত হন তিনি। কমেন্টে নগরবাসীর প্রশ্নগুলো মেয়রের সামনে তুলে ধরেন চিত্রনায়ক ফেরদৌস। যানজট, মশক নিধন, পরিচ্ছন্নতা সহ নানা অভিযোগ ছিল নগরবাসীর, আর সমাধানের কথা জানান আতিকুল ইসলাম। এই পার্কও কিন্তু আবার অনেকে দখল করে রেখে দিয়েছিল। এগুলা অ্যাজিভ যে ওনাদের নিজস্ব সম্পত্তি, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আমরা সকলের সহযোগিতায় যারা দখল করেছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং আমরা আবার সেখানে কাজগুলো শুরু করেছি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন মেয়র। এ সময় তিনি জানান, রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান শুরু করবে ডিএনসিসি। দুই পাশে যত ধরনেরই শক্তিশালী পেশি মাল কেউ থাকুক না থাকুক, আমি কিন্তু কাউকে এই ওয়াসার জায়গাতে খালের 2 পারে অবৈধ দখল মুক্ত করব ইনশাল্লাহ। এটি করব, এটা শক্তি কি? শক্তি কিন্তু জনগণ। এদিকে মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার শ্যামপুরে খালের বর্জ্য অপসারণের কাজ দেখতে যান দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস। এ সময় তিনি জানান, ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্বল্প মেয়াদের কাজগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নেই শুরু হয়েছে। বর্ষার আগেই দখলমুক্ত করা হবে দক্ষিণের সব খাল। আগামী বর্ষা মৌসুমের আগেই আমাদের নিজ অর্থায়নেই আমরা এই খালগুলো দখলমুক্ত করব এবং পরিষ্কার করব এবং পরবর্তীতে আমরা দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং নান্দনিক পরিবেশ সৃষ্টির কাজ আমরা আরম্ভ করব। এবছর বর্ষায় জলাবদ্ধতা দেখা দিলে ওয়াসার কাছ থেকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব চান 2 মেয়র। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজধানীর খালগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশনে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তির 23 বছর পূর্ণ হলো, কিন্তু এখনও ভূমি ও অধিকার প্রশ্নে থমকে আছে চুক্তির বাস্তবায়ন। একই সঙ্গে বেড়েছে আধিপত্য বিস্তার ও টিকে থাকার জেরে অভ্যন্তরীণ সংঘাত। বিশেষজ্ঞদের আশঙ্কা, পার্বত্য অঞ্চলে সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে গোটা দেশে। যতটা ঘটা করে শান্তি চুক্তি হয়েছিল 1997 সালে, ততটা আশা কি পূরণ হয়েছে? ক্ষুদ্র নৃগোষ্ঠীর দাবি, যতদিন ভূমির উপর তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, ততদিন পার্বত্য এলাকায় শান্তি ফিরবে না। এই সময় চুক্তির 72টি ধারার মধ্যে বাস্তবায়ন হয়েছে 48টি। চুক্তি অনুযায়ী আঞ্চলিক ও 3 জেলা পরিষদ গঠন হলেও নির্বাচন হয়নি। এখনও কাগজে কলমে বন্দী ভূমি কমিশনের কাজ, মেটেনি বিরোধ নিষ্পত্তিও। বাঙালি, পাহাড়ি সবাই আমরা বিভিন্নভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি এখনো বন্ধ হয়নি, যার কারণে আমরা
এখন মনে করছি যে শান্তি চুক্তির পূর্বের অবস্থা বর্তমানে বিরাজ করছে। এদিকে শান্তি চুক্তি সামনে রেখে বিভক্ত হয়েছে আঞ্চলিক সংগঠনগুলো। আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির কারণে গত ৩ বছরে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে নিহত হয়েছেন শতাধিক মানুষ। যে জেলা পরিষদগুলো স্থানীয় মানুষের চাহিদা নিরূপণে অনেকটা ব্যাপক ভূমিকা রাখতে পারত, যেহেতু তারা নির্বাচিত নন, টাকা পয়সা এবং ক্ষমতার জোরটাকে তারা এখানে প্রাধান্য দিয়ে দেখছে। অন্যান্য বিষয়গুলো হস্তান্তর করলেও এই মৌলিক বিষয়গুলো যদি হস্তান্তর করা না হয়, যে লক্ষ্যে চুক্তি করা হয়েছে সেই লক্ষ্যে পৌঁছা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব, অবিশ্বাস দূর করতে হবে, যার জন্য প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। সমান নাগরিক অধিকার সেইটার স্বীকৃতি এবং তার স্বীকৃতির বাস্তবায়ন হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো যদি রাষ্ট্র গ্রহণ করে, শান্তি চুক্তি বাস্তবায়ন তার একটা উপায়, তাহলেই কেবলমাত্র পার্বত্য চট্টগ্রামে তথা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার দুয়ারটা উন্মোচিত হবে। শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা এবং ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে যুবলীগ। মঙ্গলবার বিকেলে রাজধানীর দোয়েল চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় নেতারা মন্তব্য করেন, ৭১-এর পরাজিত শক্তিরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। তাদের দাবি, পৃথিবীর সব মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে, কিন্তু বাংলাদেশে বাধা দিচ্ছে ধর্মের নামে ব্যবসায়ীরা। মানববন্ধনে যুবলীগ চেয়ারম্যান অভিযোগ করেন, জামায়াত শিবির এবং হেফাজতের কতিপয় নেতা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করায় মামুনুল হক এবং ফয়জুল করিমকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতারা। আমরা মনে করি এদের পিছনে বিদেশি এজেন্ডা আছে, বিদেশি এজেন্টসরা আছে, বিদেশি টাকা এখানে আছে। তো এইগুলো আমরা নস্যাৎ করতে চাই। আমরা শুধু প্রশাসনকে আহ্বান জানাবো, এদেরকে চিহ্নিত করে দেন। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলতে চান মাশরাফি বিন মুর্তজা। চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। প্রথম দিন বিসিবি একাডেমি মাঠে ফুল রান আপে করেছেন বোলিং। তাতে ফেরার আত্মবিশ্বাস পেয়েছেন মাশরাফি, কিন্তু ম্যাচ ফিটনেস পেতে আরও সময় দরকার মনে করেন বিসিবি ফিজিও তুষারকান্তি হাওলাদার। তবে চোট যুদ্ধে জয়ী মাশরাফির দ্রুত ফেরার সক্ষমতা আছে বলে আশাবাদী তিনি। চোট কখনো বলে কয়ে আসে না, মাশরাফির বেলায় এ শঙ্কা আরও খাটে না। চোটের সঙ্গে লড়াইয়ে পরন্ত বেলায় এসেও ক্লান্ত শরীরটাকে ফিট রাখার চেষ্টা টাইগারদের সফল অধিনায়কের। জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজের পর খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর কেটে গেছে ৮ মাস। ফেরার লড়াইয়ে ব্যক্তিগত উদ্যোগে সিটি ক্লাব মাঠে অনুশীলন শুরু করেছিলেন, কিন্তু হ্যামস্ট্রিং চোট বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে সেই চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাশরাফি। যেভাবে প্র্যাকটিসে করতেছে, এইভাবে যদি নিয়ে ফিটনেসটা করে অবশ্যই সে ফিরতে পারবে, কারণ তার টেকনিক নিয়ে তো তার তেমন কোনো সমস্যা নেই। সমস্যাটা যা ফিটনেসে, এখন সেই ফিটনেসের ব্যাপারটা নিয়ে যদি সে একটু কাজ করে সিস্টেমেটিক্যালি, অবশ্যই সে ফিরতে পারবে। এটা আসলে বলা খুব ডিফিকাল্ট, কারণ হলো যে ওর ফিজিক্যালটা যে ফেরত আসে, এখনও সে কোনো টেস্ট দেয়নি, বা ওর একরকমের কোভিডের ভিতর থেকে আসছে, অতএব ওর ফেরার ব্যাপারটা একটু বলাটা খুব ঠিক বলা যায় না। বঙ্গবন্ধু টি-20 কাপ খেলতে চান মাশরাফি, তাই তো এত তড়িঘড়ি। প্রথম দিন ফুল রান আপে 4 ওভার বোলিং করেছেন। প্রথম ওভারে জড়তা থাকলেও পরের 3 ওভারে পূর্ণরূপে ফেরার সাহস পেয়েছেন। ওর ডিসিশন, ও যে কী করবে, ও খেলতে চাইলেও খেলবে, এবং সেটা তো এখানে 4 ওভার বোলিংয়ের একটা ব্যাপার। এখন সে কম ওভারটা যদি ও কাভার করতে পারে, সেটা ওর ম্যাচ ফিটনেসের ওর ব্যাপার। প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না, কিন্তু মাশরাফিকে ড্রাফটের বাইরে থেকে নেয়ার সুযোগ রাখা হয়েছে। গুঞ্জন আছে মাশরাফিকে দলে ফেরাতে চায় গাজী গ্রুপ চট্টগ্রাম, বাকিরাও আছে সুযোগের অপেক্ষায়। এখন আমি এটা বলতে পারবো না, আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষের সাথে আলাপ করে এটা বলা যাবে। আসলে আমরা এই ব্যাপারে ভাবি না এখন। ফিটনেস টেস্টে পাশ করে টি-20 কাপে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেতে মাশরাফিকেও কি দিতে হবে ফিটনেস টেস্ট? সিদ্ধান্তের ভার বিসিবির হাতে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বঙ্গবন্ধু টি-20 কাপে কাল বেক্সিমকো ঢাকার বাঁচা মরার ম্যাচ। টানা 3 হারে বিপর্যস্ত মুশফিকের দলের লড়াই তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে। মিরপুরে খেলা শুরু দুপুর 1টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় নামবে ফর্মে থাকা গাজী গ্রুপ চট্টগ্রাম, তাদের প্রতিপক্ষ শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী। বেক্সিমকো ঢাকার জন্য এখন প্রতিটি ম্যাচই বাঁচা মরার। 3 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে তলানিতে মুশফিকের ঢাকা। 5 দলের মধ্যে একমাত্র তারাই এখনো কোনো পয়েন্ট পায়নি। রাজশাহী চট্টগ্রামের পর ঢাকা সবশেষ হেরেছে সাকিব রিয়াদের খুলনার কাছে। যদিও 147 রানের মামুলি টার্গেটেও 109 রানে অল আউট হয় ঢাকা। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের আগে তাই বিশ্রামে চাপ কাটানোর চেষ্টা ঢাকার। তবে বরিশালের অধিনায়ক তামিমের ব্যাটে রান থাকলেও টিম কম্বিনেশনে ভুগছে তারা। 3 ম্যাচে 1 জয় রেখেছে অস্বস্তিতে। লাস্ট ম্যাচগুলো থেকে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমাদের, ডিউ বলেন, দুপুরের ম্যাচগুলোতে বলেন, সব কিছু মিলে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স এখন আমাদের সবার কাছে। আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখন কি করা দরকার, আর প্রত্যেকটা প্লেয়ার অনেক ফোকাস আছে কীভাবে তাদের নিজের পারফর্মটা আরও ইউটিলাইজ করবে। গাজী গ্রুপ চট্টগ্রাম আছে নির্ভর 3-3 6 পয়েন্ট নিয়ে সবার উপরে। লিটন সৌম্যর ওপেনিং নতুন করে আলোচনায়। অন্যদিকে প্রথম 2 ম্যাচ জয়ে চমক দেখানো মিনিস্টার গ্রুপ রাজশাহী হেরেছে সবশেষ ম্যাচ। ফিট হয়ে উঠছেন সাইফুদ্দিন। গ্রুপ পর্বের শেষ 3 ম্যাচে পাওয়া যাবে এই পেসারকে। সাইফুদ্দিনরা আমরা ট্রাই করছি 6 তারিখের দিকে, মেবি 6 তারিখে বা 6 তারিখে না হলে 8 তারিখে হয়তো ম্যাচটা পাবে। এক্সট্রা অর্ডিনারি টিম, অনেকে বলে যে এই টিম এক্সট্রা অর্ডিনারি, এই টিম ভালো, কিন্তু আসলে 2020-তে এগুলো কোনো ব্যাপার না। আমরা যদি আমাদের বেস্ট পারফর্ম করতে পারি, আমরা যে কোনো টিমকে হারাইতে পারবো। বুধবার দিনের আলোয় লড়বে ঢাকা আর বরিশাল। অন্যদিকে সন্ধ্যার ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মুক্তির সার্টিফিকেট পেয়েছেন। দলের সাথে যুক্ত হতে কাল কাতার যাচ্ছেন হেড কোচ জেমিরে। 4 ডিসেম্বরের ম্যাচে ডাগ আউটে থাকতে চান জেমি। বলেছেন ফুটবলারদের কাছে ফিরতে মুখিয়ে আছেন। এদিকে জেমির সুস্থতার খবরে স্বস্তিতে ম্যানেজমেন্ট। হেড কোচ ফেরায় দলে ইতিবাচক প্রভাব পড়বে মনে করেন ফরওয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। কাতার থেকে এখনও আসেনি ভালো সংবাদ। 2টি প্রস্তুতি ম্যাচেই হার। বড় ম্যাচের আগে আত্মবিশ্বাস কমেছে নিঃসন্দেহে। কিন্তু ঢাকা থেকে হেড কোচ জেমিডের করোনা মুক্তির খবর কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে বেঙ্গল টাইগার শিবিরে। জেমি নিজেও জানেন, ফুটবলাররাও মানেন, হেড কোচ না থাকলে ম্যাচে যে প্রভাব পড়ছে তা পরীক্ষিত। গেল কিছুদিনের হতাশা কাটানোর চ্যালেঞ্জ জেমির সামনে। কাতার যাওয়ার আগে জানালেন ফুটবলারদের মাঝে ফিরতে মুখিয়ে তিনি। গেল কয়েকদিন খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। এখন আমি সুস্থ। আশা করছি কাতারে দলের সাথে দ্রুত যোগ দিতে পারবো। এটা ঠিক, প্রস্তুতি ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আসেনি, তবে প্রতিপক্ষ কঠিন ছিল। স্টুয়ার্ট সহ বাকি কোচিং স্টাফ যথেষ্ট অভিজ্ঞ। তারা দলকে ঠিকভাবেই প্রস্তুত করছেন। আশা করছি ম্যাচের দিন ডাগ আউটে থেকে শিষ্যদের পরামর্শ দিতে পারবো। আল আজিজিয়া মাঠে 1.5 ঘন্টার অনুশীলনে রক্ষণ নিয়েই কাজ হয়েছে বেশি। তপু, ইয়াসিন, বিশ্বনাথ রহমতদের সলিড ডিফেন্স টেকনিক ধরিয়ে দিয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। ইনজুরির কারণে দেরিতে যোগ দেয়া ফরওয়ার্ড জীবন প্রথমবার দলের সাথে অনুশীলন করেছেন। বিশ্বাস করছেন জেমির আগমনে আত্মবিশ্বাস ফিরবে দলে। ছোট পাস নিয়ে কাজ হয়েছে। রক্ষণে দ্রুত বলের নিয়ন্ত্রণ নেয়া আর ক্লিয়ার করার কৌশল নিয়েও সময় কাটিয়েছি। কাতারের বিপক্ষে আমাদের রক্ষণ জমাট রাখতে হবে। সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে গোল আদায় করতে হবে। আমাদের কোচ জেমিরে নেগেটিভ আসছে, তো 2-1-এর মধ্যে জেমিরে আমাদের সঙ্গে জয়েন করবে। এই জন্য পুরো টিম আনন্দিত এবং আমাদের ভিতরে একটা ফিলিংস কাজ করতেছে, আমরা হয়তো ভালো কিছু করবো ইনশাল্লাহ। দলে ছোটখাটো ইনজুরি সমস্যা থাকায় অনুশীলনের পর রিকভারি সেশনেও সমান গুরুত্ব দিতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এজন্য একনেক সভায় 693 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এটি বাস্তবায়িত হলে ব্যান্ডউইথ বিক্রির মাধ্যমে বৈদেশিক মুদ্রার আয় বাড়বে। এজন্য এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
2005 সালে প্রথম এবং 2017 সালে দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হয় বাংলাদেশ। প্রথম সাবমেরিন কেবলের 20 বছরের আয়ু শেষ হবে 2025 সালে। এছাড়া গত কয়েক বছরে দেশে ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে প্রায় 70%। পাশাপাশি 2021 সাল নাগাদ দেশে 5G সেবা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সেক্ষেত্রে ব্যান্ডউইথের চাহিদা আরও বাড়বে। এই বিবেচনায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে একনেক সভায় তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। 2024 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এদিকে আগে থেকে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনছে ভারত, আর এরই মধ্যে চুক্তি করেছে ভুটান ও নতুন করে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তাই এই প্রকল্পে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন, তেমন একটি প্রকল্প যথাসময়ে আনা হয়েছে এবং এটা দ্বারা আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সে সুযোগ আছে। বিশেষ করে আমরা সকলেই জানি যে আমাদের পূর্বাঞ্চলের যে 7 কন্যা 7 সিস্টার, সেখানে কিছু কিছু ব্যান্ডউইথ সার্ভিস আমরা তাদেরকে দিচ্ছি এবং এটা আমরা দিতে থাকবো। ভুটান আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছেন তারা ব্যান্ডউইথ ক্রয় করবেন, সেক্ষেত্রে আমাদের একটা সুযোগ আছে বৈদেশিক মুদ্রা অর্জনের। সভায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক আধুনিক করতে সংশোধিত প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। 2022 সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে বিটিসিএল। এ সময় সংস্থাটিকে প্রত্যন্ত এলাকায় সেবা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি অনুশাসন দিয়েছেন বিটিসিএলকে রিমোট এলাকাগুলোতে আরও যাওয়া উচিত, বিল হাওর চরাঞ্চল এগুলো তো যাতে আমাদের কাভারেজে নিয়ে আসতে পারি, এই বিষয়টা দেখার জন্য বিটিসিএলকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। নরসিংদীতে নদী পুনঃখনন সহ 2115 কোটি 20 লাখ টাকার মোট 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসা সরঞ্জাম খাতে প্রায় 128 কোটি টাকা বিনিয়োগ করেছে জাপানের বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান নিপ্রো কর্পোরেশন। জেএমআই মার্কেটিং লিমিটেডের সাথে নিপ্রো কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান নিপ্রো এশিয়া পিটিই লিমিটেডের গঠন করা নতুন কোম্পানিতে এ বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। সকালে রাজধানীর বাংলা মোটরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ে কেক কেটে নতুন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে জানানো হয় জেএমআই গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদিত চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম দেশের বাজারে সরবরাহ করবে নতুন প্রতিষ্ঠান নিপ্রো জেএমআই মার্কেটিং। পাশাপাশি আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামের মান নিশ্চিত করে বিদেশে বাজারজাত করবে নতুন এই প্রতিষ্ঠান। ইন ফিউচার আমরা চাইব যে ওয়ার্ল্ডের সেরা কোম্পানিগুলোর প্রোডাক্ট, ওদের যে নলেজগুলো বাংলাদেশে নিয়ে আসব, যত সম্ভব ওই এনে এখানে যতটুকু আমরা প্রডিউস করতে পারি সেটা আমরা এখানে প্রডিউস করব, তারা হেল্প করবে কোয়ালিটি ইস্যুগুলা। 4 দফা দাবিতে সারা দেশে আজও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। টানা 6 দিন ধরে চলা কর্মসূচিতে বন্ধ রয়েছে টিকাদান, প্রসূতি সেবা সহ মাঠ পর্যায়ের সব কার্যক্রম। স্বাস্থ্য সহকারীদের এই কর্মসূচির ফলে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের সেবাগ্রহীতারা। 6 দিনের কর্মসূচিতে বরিশাল সদরের 64 জন স্বাস্থ্য সহকারী আজ সকালে স্বাস্থ্য মিলনায়তনের সামনে অবস্থান নেন। তাদের কর্মবিরতির কারণে জেলার 2580টি কেন্দ্রে বন্ধ রয়েছে নিয়মিত টিকাদান ও সেবাদান কর্মসূচি। টাঙ্গাইলের দাবি আদায়ে সকাল 10টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। এতে বিপাকে পড়েছেন মানুষ। লক্ষ্মীপুরেও কর্মবিরতি অব্যাহত রেখেছেন স্বাস্থ্য সহকারীরা। এছাড়া নরসিংদী, ফেনী ও নাটোরে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। নিয়োগ বিধি সংশোধন এবং বেতন বৈষম্য নিরসন সহ 4 দফা দাবি আদায়ে গত 26 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্য সহকারীরা। দাবি না মানা হলে আমরা আমাদের কর্মবিরতি এরকম অটল থাকব, এটা আমাদের ন্যায্য দাবি। আমরা মাঠে ফিরে যেতে চাই, কাজ করতে চাই, আমরা কাউকে জিম্মি করি আমাদের কাজ করতে চাই না। এবার লোকসান কমাতে বন্ধ হচ্ছে 6টি সরকারি চিনিকল। উৎপাদন মৌসুমে আখ মারাই হবে শুধু 9টি চিনিকলে। শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দীর্ঘদিনের লোকসানের পরিমাণ কমাতে সংস্কারের উদ্যোগ নেয় সরকার। যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনে শ্যামপুর, রংপুর, কুষ্টিয়া, সেতাবগঞ্জ, পাবনা ও পঞ্চগড় চিনিকলে আখ মারাই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিল্প মন্ত্রণালয় বলছে বন্ধ এসব চিনিকলে কোনো কর্মী ছাঁটাই হবে না। বিক্রয় মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় কোনোভাবেই ব্যয় সংকুলান করা যাচ্ছে না। গত 5 অর্থ বছরে 15টি চিনিকলে 3976 কোটি টাকা লোকসান দিয়েছে সরকার।
আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।